চীনা শ্বেতপত্রেই উইঘুর নিপীড়নের ইঙ্গিত। হ্যাকিংয়ের কবলে মোদি, গোপন তথ্য লোপাট। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চীনের। আমেরিকা লেবানন সরকার গঠনে বাধা দিচ্ছে বলছে হিজবুল্লাহ। করোনার সময়ে ভারতে নতুন বিলিয়নিয়ার হলেন 15 জন। সীমান্তে সেনা পাঠানোর হুমকি দিল লুকাশেঙ্কো। 20 সেপ্টেম্বর কি আমেরিকার ব্যর্থতার ইতিহাসে আরেকটি অধ্যায় সূচিত হচ্ছে? আরও 5 দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে বলছে হোয়াইট হাউস। এক শ্বেতপত্রে জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমান এবং অন্যান্য নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর জন্য পরিচালিত অন্তর্বর্তীকালীন ক্যাম্প পরিচালনার পক্ষে যুক্তি তুলে ধরেছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সরকার। তবে এই শ্বেতপত্রেই চীন সরকারের শ্রম কর্মসূচির ব্যাপকতারও ইঙ্গিত মিলেছে। গবেষকরা বলছেন, এর মাধ্যমে একটি কেন্দ্রীভূত এবং সামরিকায়িত জবরদস্তিমূলক প্রশিক্ষণ চালানোর সম্ভাব্যতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জিনজিয়াং প্রদেশে পরিচালিত অন্তর্বর্তীকালীন ক্যাম্প নিয়ে বৃহস্পতিবার একটি শ্বেতপত্র প্রকাশ করে বেইজিং। এসব ক্যাম্পে নিপীড়নের অভিযোগ থাকলেও তা অস্বীকার করছে চীন। ওই শ্বেতপত্রে এগুলোকে ভোকেশনাল ট্রেনিং সেন্টার আখ্যা দিয়ে বলা হয়, সক্রিয় শ্রম এবং কর্মসংস্থান নীতির মাধ্যমে জিনজিয়াং ক্রমাগতভাবে মানুষের বস্তুগত এবং সাংস্কৃতিক জীবনের উন্নতি ঘটাচ্ছে এবং প্রতিটি ক্ষেত্রে তাদের মানবাধিকার এবং উন্নয়নের নিশ্চয়তা দিচ্ছে। ওই শ্বেতপত্রে এসব কর্মসূচি সুযোগ পাওয়া মানুষের পরিসংখ্যানও যুক্ত করা হয়। এতে বলা হয় 2014 থেকে 2019 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে 12 লাখের বেশি মানুষ ভোকেশনাল ট্রেনিংয়ের আওতায় এসেছে। অজানা আইডি থেকে ইমেইলে ঢুকলো ভারতীয় সরকারি দফতরের অ্যাকাউন্টে। তারপরই কম্পিউটারের একের পর এক তথ্যের গোপনীয়তা নষ্ট হতে শুরু করলো। দেখতে দেখতে পুরো কম্পিউটারের তথ্যই বেহাত হয়ে গেল। দিল্লি পুলিশ সূত্রের খবর, সম্প্রতি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের কম্পিউটারে এভাবে হানা দিয়েছে হ্যাকাররা। ওই কম্পিউটারগুলো থেকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্পর্কিত নানা তথ্য হাতিয়ে নিয়েছে তারা। বেঙ্গালুর যে বেসরকারি সংস্থার দফতর থেকেও ইমেল পাঠানো হয়েছিল তা ইতিমধ্যে চিহ্নিত করেছে দিল্লি পুলিশের সাইবার অপরাধ দমনের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল সেল। পুরো ঘটনার পিছনের চীনের তথ্য প্রযুক্তি সংস্থা সিনহুয়ার হাত থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ভারত সরকারের তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সংক্রান্ত বিষয় দেখভাল করে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএসআই। সেপ্টেম্বরের গোড়ায় সেখানকার কিছু কম্পিউটারের সাইবার নিরাপত্তায় গুরুতর লঙ্ঘনের ঘটনা ধরা পড়েছে বলে দিল্লি পুলিশের দাবি। মোদি ও দেওভালের পাশাপাশি ওই কম্পিউটারগুলোতে গুরুত্বপূর্ণ সরকারি আমলাদের নানা তথ্য ছিল বলেও জানানো হয়েছে। ঘটনার কথা জানার পরেই এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে স্পেশাল সেল। বিষয়টি নজর এসেছে দেশটির তথ্য নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সংস্থা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমস অব ইন্ডিয়ার। স্পেশাল সেলের দাবি, এনআইসি কর্মীরা ওই বিশেষ ইমেইলে ক্লিক করার পরেই তাদের কম্পিউটার সিস্টেমে গোলযোগ শুরু হয়েছিল। তদন্তে জানা গেছে, বেঙ্গালুরুর সংস্থার পাঠানো ইমেইলের আইপি অ্যাড্রেস খুঁজতে গিয়ে আমেরিকার একটি সংস্থার নাম উঠে এসেছে। ঘটনার পিছনে চীনা হ্যাকারদের ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি একটি খবরে অভিযোগ করা হয়েছিল, চীনের শেনঝেনের তথ্য প্রযুক্তি সংস্থা সিনহুয়া ডেটা ইনফরমেশন টেকনোলজি কোম্পানি লিমিটেড ভারতের রাজনীতি, বিচার ব্যবস্থা, প্রশাসন, প্রতিরক্ষা সংক্রান্ত কর্মসূচিতে জড়িত ব্যক্তি, এমনকি সংবাদ মাধ্যম ও বাণিজ্য ক্ষেত্রের মোট 10,000 প্রভাবশালী ব্যক্তি সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করছে। তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানে যখন মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা সফরে গেছেন, ঠিক সেই সময় মহড়া দিয়েছে বেইজিং। নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতেই এই মহড়া চালানো হয়েছে বলে দাবি চীনের। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। তাইওয়ানকে ঘিরে দুই দেশের সম্পর্ক আগুনে ঘি ঢালার মতো অবস্থা। যুক্তরাষ্ট্রের কূটনীতি তাইওয়ানের পক্ষাবলম্বন করায় উত্তেজনা আরও বেড়েছে। চীন স্বশাসিত তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে মনে করে। তাইপে স্বাধীন হওয়ার চেষ্টা করলে প্রয়োজনে শক্তি প্রয়োগেরও হুমকি দিয়ে রেখেছে তারা। তাইওয়ানের প্রেসিডেন্ট সাং ই ওয়েনের সঙ্গে বৈঠক ভারতে 3 দিনের সফর তাইপেতে এসেছেন মার্কিন অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি কিথ ক্রাচ। এছাড়া নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র তাইওয়ানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা আগুন নিয়ে খেলছে তারাই সেই আগুনে পূর্বে বলে আমেরিকাকে ইঙ্গিত করে সতর্ক করেছে বেইজিং। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর অভিযোগ করেছে যে লেবাননে নতুন সরকার গঠনের ক্ষেত্রে মার্কিন সরকার বাধা সৃষ্টি করছে। মার্কিন সরকারের এই তৎপরতার কড়া নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর সংসদীয় জোট গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলছে, লেবাননের সরকার গঠনে বাধা দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন অন্যতম দায়ী। তবে নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে এখনও তারা আশাবাদী। গত ৮ সেপ্টেম্বর লেবানন সরকারের সাবেক 2 মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। হিজবুল্লাহর সঙ্গে 2 মন্ত্রীর সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। লেবাননের রাজনীতি থেকে হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করছে আমেরিকা। যে সাবেক 2 মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা, সে ব্যাপারে হিজবুল্লাহ বলছে, হিজবুল্লাহর হয়ে লেবাননের মন্ত্রিসভায় কোনো ব্যক্তি প্রতিনিধিত্ব করছে না। 8 সেপ্টেম্বর মার্কিন অর্থ মন্ত্রণালয় লেবাননের সাবেক অর্থমন্ত্রী আলী হাসান খলিল এবং সাবেক পরিবহন মন্ত্রী ইউসেফ ফেনিয়ানসেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। আমেরিকায় 2 মন্ত্রীর সম্পদ জব্দের ঘোষণার পাশাপাশি মার্কিন অর্থ মন্ত্রণালয় বলছে, যারা তাদের সঙ্গে আর্থিক লেনদেন করবে তাদেরকে অপরাধমূলক তৎপরতার দায়ে শাস্তির আওতায় আনা হবে। করোনা মহামারীর মধ্যেও গত 6 মাসে ভারতে নতুন 15 জন 100 কোটিপতি তৈরি হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার তালিকার সূত্র ধরে এ খবর জানিয়েছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার। ওই তালিকায় আপাতত মোট 117 জন ভারতীয় নাম রয়েছে। মার্চ মাসে এই সংখ্যা ছিল 102 জন। ওই সংখ্যা আরও যোগ হয়েছে 15 জন। 117 জন ভারতীয়র মোট সম্পত্তির পরিমাণ $30,000 কোটি। একে ধনী গরিবের মধ্যে পার্থক্য আরও বেড়ে যাওয়ার লক্ষণ হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা। বিশ্বের 100 কোটিপতি তালিকায় ভারতের মুকেশ আম্বানি 6 নম্বরে। ভারত তো বটেই, এশিয়ার মধ্যেও ধনীতম রিলায়েন্স কর্ণধার। 18 সেপ্টেম্বর হিসাব অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ $8,820 কোটি। ভারতের দ্বিতীয় স্থানে HCL টেকনোলজিসের প্রতিষ্ঠাতা কর্ণধার শিব নাদার। $2,060 কোটি মালিক নাদার বিশ্বে 64 নম্বরে। বেলারুশের পশ্চিম সীমান্তে সেনা পাঠানোর হুমকি দিলেন দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, পোল্যান্ড এবং লিথুয়েনিয়ার সীমান্তে সেনা পাঠিয়ে সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। যদিও দুটি দেশই জানিয়েছে, এখনও পর্যন্ত সীমান্তে কোনো রকম পরিবর্তন তাদের সীমান্ত রক্ষীরা দেখতে পায়নি। লুকাশেঙ্কার বক্তব্য উস্কানিমূলক এবং নতুন প্রোপাগান্ডা। বেলারুশের রাস্তা এখন সেনাবাহিনীর টহলে, যেখানেই প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে সেখানেই সেনা পাঠিয়ে দিচ্ছে সরকার। যেভাবে লুকাশেঙ্কো নির্বাচন করছেন এবং ভোটের আগে থেকেই যেভাবে বিরোধীদের উপর আঘাত করছেন তিনি, তা নিয়ে সরব হয়েছে প্রায় গোটা ইউরোপ। ইউরোপীয় ইউনিয়ন বেলারুশের সাম্প্রতিক ভোট নিয়ে প্রশ্ন তুলেছে। জার্মানি সহ বিভিন্ন দেশ লুকাশেঙ্কার কাজকর্মের তীব্র নিন্দা করেছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুকাশেঙ্কার পাশে দাঁড়িয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই প্রায় প্রতিদিন বিক্ষোভ চলছে বেলারুশে। হাজার হাজার বিরোধী রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। লুকাশেঙ্কার বিরুদ্ধে যিনি ভোটে দাঁড়িয়েছিলেন সেই সেতোলানা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সম্প্রতি তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের প্রতিবাদ আন্দোলন বন্ধ করতে বলেছে, ঘরে ফিরে যেতে বলেছে, কিন্তু প্রেসিডেন্টকেই পথ ছেড়ে ফিরে যেতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, 20 সেপ্টেম্বর নতুন কোনো ঘটনাই ঘটবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে তিনি নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব পড়ে দেখার আহ্বান জানিয়েছে। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলি পুনর্বহাল করার ব্যাপারে গতরাতে দেওয়া মার্কিন ঘোষণার পরিপ্রেক্ষিতে ডক্টর জাওয়াদ জারিফ তার টুইটার পেজে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, মাইক পম্পেও ভুল করেছে, আমেরিকা এখন আর পরমাণু সমঝোতার পক্ষে নয়। সুতরাং নিষেধাজ্ঞা পুনর্বহালের কাজটি সহজ নয়, বরং যথেষ্ট জটিল। বেশ লম্বা সময় ধরে এই সমঝোতা বিন্যস্ত করা হয়েছে। ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে আমেরিকা গেল মাসে নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব উত্থাপন করেছিল তা চরমভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর এখন তারা ইরান বিরোধী সকল নিষেধাজ্ঞা পুনর্বহাল করার একপেশে হুমকি দিয়ে বেড়াচ্ছে। এটা আসলে পরমাণু সমঝোতাকে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলার পায়তারা মাত্র। মজার ব্যাপার হলো, আমেরিকা এখনও জেসিপিওর সদস্য না হয়ে এই সমঝোতার মনগড়া ব্যাখ্যা দিয়ে বেড়াচ্ছে।
সে কারণেই নিরাপত্তা পরিষদে তাদের এ সংক্রান্ত সকল তৎপরতাই অবৈধ এবং বলদর্পিতা ছাড়া আর কিছুই নয়। জাতিসংঘ রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এ প্রসঙ্গে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিজেকে স্বঘোষিত অংশগ্রহণকারী হিসেবে উপস্থাপনের মতো আমেরিকার হাস্যকর প্রচেষ্টাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর আরও 5টি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে জানিয়েছে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক নির্বাচনী প্রচারণায় যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের একথা জানান তিনি। তবে ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে আগ্রহী দেশগুলোর নাম প্রকাশ করেননি তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একসময় দখলদার শক্তি হিসেবে বিবেচিত হওয়া ইসরায়েলের সঙ্গে গত সপ্তাহে আনুষ্ঠানিক চুক্তিতে উপনীত হয় দুই আরব দেশ। 15 সেপ্টেম্বর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এই চুক্তিতে উপনীত হয় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে চুক্তি সম্পাদিত হয়। চুক্তিতে নতুন মধ্যপ্রাচ্যের প্রভাব হিসেবে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ফিলিস্তিনিরা মনে করছে এই চুক্তি তাদের পেছন থেকে ছুরিকাঘাত। বৃহস্পতিবার এয়ারফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উইসকনসিনে নির্বাচনী প্রচারণায় যোগ দিতে যাওয়ার আগে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস জানান, আরও 5 দেশ ইসরায়েলের সঙ্গে একই ধরনের চুক্তি করতে আগ্রহী। এর মধ্যে 3টি দেশই ও অঞ্চলের বলে জানান তিনি। তবে এর চেয়ে বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।